আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গাজা ইসরায়েলকে গিলে ফেলছে, যুদ্ধে এখন পর্যন্ত হামাস বিজয়ী, সেনাবাহিনীর অবস্থা করুণ, ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক স্বীকারোক্তি। প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক, পাল্লা ৮০০ কিলোমিটার, বহনে সক্ষম বহুমুখী ওয়ারহেড। মহাকাশে শক্তি প্রদর্শন করল ইরান, দিল স্পষ্ট বার্তা। তুরস্কে বসেছে ৪৪ দেশের যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা। হাইপারসনিক মিসাইল কিনঝালের শক্তি দেখালেন পুতিন, কড়াই গন্ডায় হিসাব চুকালো রাশিয়া। পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক বৈঠকে তেহরানে রাশিয়া, চীন, ইরান। ব্রিটিশ বহরে নতুন যুদ্ধ বিমান, পুতিনের কপালে চিন্তার ভাঁজ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। গাজা ইসরায়েলকে গিলে ফেলছে, যুদ্ধে এখন পর্যন্ত হামাস বিজয়ী, সেনাবাহিনীর অবস্থা করুণ। এই বক্তব্য শুধু একজন অবসরপ্রাপ্ত জেনারেলের ক্ষোভ নয়, বরং একটি ডুবন্ত সেনাবাহিনী ও দিশেহারা নেতৃত্বের অন্তর্দহন, যা আজ গাজার রক্তাক্ত চোরাবালির মধ্যে আটকে আছে। ইসরায়েলের সামনে অপেক্ষা করছে আরো ভয়াবহ যুদ্ধ। বারাক বলেন, হামাসকেও হারাতে পারছে না ইসরায়েলি বাহিনী। আমাদের স্থল বাহিনী অবস্থা পূর্বের চেয়েও করুণ। এই বাহিনী এখন ছোট, ক্লান্ত, জীর্ণ এবং কার্যত ভেঙে পড়ছে। এমনকি তারা হামাসকেও পরাজিত করতে পারছে না। ইরানের তাসনিম নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগের তথ্য অনুসারে ইসরায়েলের সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ইৎসহাক বারাক সম্প্রতি এক বিশ্লেষণধর্মী নিবন্ধে ইসরায়েলি সেনাবাহিনী ও মন্ত্রিসভাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই সরকারের ভুল নীতির কারণে চলমান দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক যুদ্ধের বিরুদ্ধে সমালোচনাকারী এই প্রভাবশালী জেনারেল এবার সরাসরি লিখেছেন, ইসরায়েলিরা এমন এক অস্থির অঞ্চলে বাস করছে যেখানে পরিবর্তনগুলো দ্রুত এবং অনিশ্চিত। ইসরায়েলি সেনাবাহিনী যদি এভাবে এগুতে থাকে তাহলে তারা ভবিষ্যতের হুমকি কিংবা যুদ্ধের মোকাবেলা করতে পারবে না। এই নিবন্ধটি ইসরায়েলি চ্যানেল 7 টেলিভিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তাতে বারাক স্বীকার করেন, ইসরায়েল এভাবে গাজা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। পরবর্তী যুদ্ধ তার চেয়ে 10 গুণ বেশি ধ্বংসাত্মক হতে পারে। এটি আমার ব্যক্তিগত মত নয়। ইসরায়েলি সেনাবাহিনীর ব্রিগেড, ব্যাটালিয়ন এবং কোম্পানি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেই আমি এই মন্তব্য করছি। তারা মাঠ পর্যায়ের কঠিন বাস্তবতা তুলে ধরেছেন আমার কাছে এবং অনুরোধ করেছেন যে এসব তথ্য যেন গোপন রাখা হয়। কিন্তু যে কেউ বুঝতে পারবেন আমরা হামাসের সাথে যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক, পাল্লা ৮০০ কিলোমিটার, বহনে সক্ষম বহুমুখী ওয়ারহেড। শব্দের থেকে ৫ গুণ বা তার বেশি গতিতে চলমান ক্ষেপণাস্ত্রকে বলা হয়ে থাকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। প্রথমবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার ২২ জুলাই IDEF ২০২৫ আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় টাইফুন ব্লক 4 নামের ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করে দেশটি। ইস্তানবুলে অনুষ্ঠিত উন্মোচিত হওয়া এই ক্ষেপণাস্ত্রটি আঙ্কারার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। তুরস্কের জাতীয়ভাবে উৎপাদিত সবচেয়ে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ক্ষেপণাস্ত্রের হাইপারসনিক সংস্করণ হল টাইফুন ব্লক 4। তুর্কি টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন ব্লক 4 ক্ষেপণাস্ত্রটির দৈর্ঘ্য ৬.৫ মিটার, ওজন ২৩০০ কেজি এবং এর পাল্লা ৮০০ কিলোমিটার। এক বিবৃতিতে প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান বলেছে, টাইফুন ব্লক 4 তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি রেকর্ড স্থাপন করেছে। ৭ টনেরও বেশি ওজনের টাইফুনের এই নতুন সংস্করণের বহুমুখী ওয়ারহেড সহ দূর থেকে অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু যেমন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম।
মহাকাশে শক্তি প্রদর্শন করল ইরান, দিল স্পষ্ট বার্তা। ইরান মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে নতুন করে রাজনৈতিক বার্তা দিল। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কাসেদ নামের উৎক্ষেপণ যান ব্যবহার করে সাব অরবিটাল কক্ষপথে সফলভাবে একটি স্যাটেলাইট পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং এটি কৌশলগত মনোভাবের প্রকাশ। ওয়াশিংটনের এলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষক সিনা আজদি মনে করেন, ইরান এখন কেবল সক্ষমতা বাড়ানোর পথেই নেই, বরং একই সঙ্গে স্পষ্টভাবে শক্তির বার্তা দিচ্ছে। তিনি বলেন, এমন উৎক্ষেপণের মাধ্যমে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে দক্ষতা অর্জন করছে, যা সরাসরি সংঘাত ছাড়াই অর্জন সম্ভব হচ্ছে। ইরান দাবি করছে তাদের মহাকাশ গবেষণার অংশ হিসেবেই এই উৎক্ষেপণ, কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটি প্রকৃতপক্ষে সামরিক কৌশলেরই অঙ্গ। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা অ্যান্ড্রু ফক্স জানান, ইরান এই উৎক্ষেপণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনা এখনো বহাল রয়েছে, এমনকি বিকল্প পথে তারা শক্তি ধরে রাখার চেষ্টায় রয়েছে। ওয়াশিংটনের গবেষক ফাতিমা আল আসরা মনে করেন, একই প্রযুক্তিতে স্যাটেলাইট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সম্ভব। তার ভাষায়, প্রতিটি মহাকাশ উৎক্ষেপণই দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা বাড়ায়। মার্কিন গবেষণা সংস্থা ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের কাসেদ উৎক্ষেপণ ইউরোপের জন্য এক ধরনের সতর্ক সংকেত। যুদ্ধের সময় ইরানের কিছু ক্ষেপণাস্ত্র ধ্বংস হলেও এই স্যাটেলাইট উৎক্ষেপণ বুঝিয়ে দিয়েছে তাদের লক্ষ্য এখনো অটল। তারা শুধু নিজেদেরই আঞ্চলিক অবস্থান ধরে রাখতে চায় না, বরং প্রভাব বাড়াতেও দৃঢ় প্রতিজ্ঞ। এই মহাকাশ অভিযান তাই কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং যুদ্ধ পরবর্তী সময়ে নিজেদের দৃঢ়তা ও কৌশলগত অবস্থানের একটি বলিষ্ঠ প্রমাণ। সূত্র ইরান ইন্টারন্যাশনাল। তুরস্কে বসেছে 44 দেশের যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা। তুরস্কের ইস্তানবুলে শুরু হয়েছে 17তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা IDEF 2025। মঙ্গলবার 22 জুলাই শুরু হওয়া 6 দিন ব্যাপী এই মেলায় অংশ নিচ্ছে চীন, দক্ষিণ আফ্রিকা, আজারবাইজান, কাতার, সৌদি আরব, যুক্তরাজ্য সহ 44টি দেশের 400-রও বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান। এরই মধ্যে সৌদি আরব, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত, চীন, দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব জাতীয় প্যাভিলিয়নে প্রতিরক্ষা, বিমান ও মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করছে। BAE সিস্টেমস, রোলস রয়েস, লকহিড মার্টিন এবং এয়ারবাসের মতো প্রতিরক্ষা ও বিমান শিল্পের শীর্ষ কোম্পানিগুলোও এ মেলায় অংশ নিচ্ছে। বিদেশি কোম্পানিগুলোর পাশাপাশি অংশ নিচ্ছে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো, যেমন বাইকার, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, এসেলসান, হেভেলসন, রকেটসন, FNSS, অটোকার, MKE এবং আরো অনেক তুর্কি প্রতিষ্ঠান। প্রদর্শনীর স্থল ভিত্তিক যানবাহন সেকশনে প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, সাজোয়া যান, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, রকেট ও নির্দেশিত ক্ষেপণাস্ত্র এবং মানবহীন স্থলযান প্রদর্শিত হচ্ছে। বিমান ভিত্তিক অংশে রয়েছে স্থির ডার্নার প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট, ড্রোন এবং বিমান ইঞ্জিন। নৌবাহিনী ভিত্তিক সেগমেন্টে রয়েছে যুদ্ধ ও সহায়ক জাহাজ, স্থির ও ঘূর্ণন ডানার বিমান, মানববিহীন জাহাজ এবং পানির নিচের যান, কমান্ড কন্ট্রোল ও যোগাযোগ ব্যবস্থা। এছাড়া দর্শনার্থীর লজিস্টিক্স এবং নিরাপত্তার প্রযুক্তি নিয়েও ধারণা নিতে পারবেন। মেলাটি একই সঙ্গে ইস্তানবুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল এবং আতাকায় মেরিনাতে অনুষ্ঠিত হচ্ছে। মেলাটিতে অংশ নিয়েছে 900-রও বেশি দেশীয় এবং 400-রও বেশি আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিষ্ঠান। সূত্র আনাদুলু। হাইপারসনিক মিসাইল কিনঝালের শক্তি দেখালেন পুতিন, কড়ায় গন্ডায় হিসাব চুকালো রাশিয়া। ইউক্রেনের দুঃসাহসিক ড্রোন হামলার পাল্টা জবাব দিল রুশ বাহিনী, আর সেই জবাবে কড়ায় গন্ডায় বুঝিয়ে দিল
পুতিনের রাশিয়া। এবার একেবারে ইউক্রেনের সামরিক শক্তিমত্তায় আঘাত হেনেছে রুশ বাহিনী। হাইপারসনিক মিসাইল, কিঞ্চাল ও ড্রোন দিয়ে চলে মুহুর্মুহু হামলা। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ বাহিনীর এই ভয়ঙ্কর রাতনামা আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা ও বিমান ঘাঁটিতে সম্মিলিত হামলা চালিয়েছে তারা। এই অভিযানে আকাশ, সমুদ্র ও ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য দূরপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছিল কিঞ্চাল, হাইপারসনিক মিসাইল ও ড্রোন। মন্ত্রণালয় দাবি করে, হামলার সকল নির্ধারিত লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানা হয়েছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। তিনি জানান, এই হামলা রাতভর চলে এবং এতে 420টিরও বেশি ড্রোন ও 20টিরও বেশি মিসাইল ব্যবহার করা হয়। রুশ বাহিনীর এই তীব্র হামলায় 2 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন বলে জানান জেলেনস্কি। জেলেনস্কি আরও জানান, রুশ হামলায় কিয়েভ ও এর আশপাশ, খার্কিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তিনি দাবি করেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী সুমি, কিরভোগ্রাদ, নিকোলাইয়েভ, পোলটাভা ও কিয়েভ অধিকৃত খেরসন অঞ্চলে বেশ কিছু ড্রোন ভূপাতিত হয়েছে। এর আগে ইউক্রেনীয় সংবাদ মাধ্যম ও কর্মকর্তারা জানান, কিয়েভে বসবাসযোগ্য নয় এমন কিছু ভবন, একটি সুপারমার্কেট, একটি গুদাম এবং একটি জনমানবহীন কটেজ কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলায়। বিশ্ব রাজনীতিতে পশ্চিমা আধিপত্য ও একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমন্বিত প্রতিরোধ গড়তে নতুন করে সক্রিয় হচ্ছে রাশিয়া, চীন ও ইরান। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমা বিশ্বের চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অস্থিরতার প্রেক্ষাপটে এই 3 দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক ঐক্য জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় তেহরানে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে তারা পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থার বিরুদ্ধে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে ইরানের পাশাপাশি চীন ও রাশিয়ার উচ্চ পর্যায়ের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের উদ্দেশ্য ছিল আসন্ন ইস্তানবুল বৈঠকের আগে নিজেদের অবস্থান পরিষ্কার করা এবং পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক চাপ মোকাবেলার কৌশল নির্ধারণ করা। শুক্রবার ইস্তানবুলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে পরমাণু আলোচনার নতুন পর্ব শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে 2015 সালের যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা চুক্তির ভবিষ্যৎ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা হবে। বিশ্লেষকদের মতে, তেহরানের এই ত্রিপাক্ষিক বৈঠক শুধু পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে নয়, বরং বিশ্ব দক্ষিণের দেশগুলোর মধ্যে বিকল্প কূটনৈতিক জোট তৈরির ইঙ্গিত দিচ্ছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতে রাশিয়া, চীন ও ইরানের সহযোগিতা কতটা গভীর হয় এবং পশ্চিমা চাপ মোকাবেলায় কতটা কার্যকর ভূমিকা রাখে তা আন্তর্জাতিক রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। তথ্যসূত্র আনাদোলু এজেন্সি, ইরনা আল মায়াদিন। ব্রিটিশ বহরে নতুন যুদ্ধ বিমান, পুতিনের কপালে চিন্তার ভাঁজ। যুক্তরাজ্যের নেতৃত্বে তৈরি হতে যাওয়া 6ষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান দ্য টেম্পেস্ট হতে যাচ্ছে বিশ্ব সামরিক ইতিহাসের অন্যতম আধুনিক ও দূরপাল্লার যুদ্ধযান। সাধারণ যুদ্ধ বিমানের তুলনায় যার পাল্লা, পেলোড ক্যাপাসিটি ও প্রযুক্তিগত সক্ষমতা অনেক বেশি, আকারেও এটি হার মানাবে F-35 বা ইউরোফাইটার টাইফুনের মতো বাজারের সেরা যুদ্ধ বিমানগুলোকে। নামের শুরুতেই থাকা টেম্পেস্ট তকমাই এর বিস্ফোরক আগমনী বার্তা। যুক্তরাজ্য বলছে এটি তাদের ভবিষ্যৎ ফ্ল্যাগশিপ ফাইটার জেট, যা ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের গেম চেঞ্জার হয়ে উঠবে। এই প্রকল্পে যুক্তরাজ্যের সাথে মিত্র হিসেবে রয়েছে ইতালি ও জাপান। বাস্তবায়নের পর দ্য টেম্পেস্ট শুধু ব্রিটিশ বহরে নয়, বরং মিত্র বাহিনীগুলোর যুদ্ধাস্ত্রেও যুক্ত হবে। বিশ্লেষকদের মতে এই ফাইটার জেটটি মূলত রাশিয়াকে লক্ষ্য করেই তৈরি। যুক্তরাজ্যের যে কোনো ঘাঁটি থেকে উড্ডয়ন করে এটি রুশ ভূখণ্ডে হামলা চালিয়ে পুনঃ
পুনরায় দেশে অবতরণ করতে পারবে, তাও কোনো মিড ইয়ার রিফুয়েলিং ছাড়াই। লন্ডনের দাবি অনুযায়ী এটি রাডার ফাঁকি দিতে পারবে সহজেই, কারণ প্রায় সকল অস্ত্র ব্যবস্থা বিমানটির অভ্যন্তরেই থাকবে। দ্য টেম্পেস্ট এর দৈর্ঘ্য প্রায় 19 মিটার, যা ইউরোফাইটার, টাইফুন বা মার্কিন F-35 এর তুলনায় অনেক বড়। বড় সাইজ মানেই বড় ফুয়েল ট্যাঙ্ক, ফলে এটি একটানা অনেক দূর যেতে পারবে। ধারণা করা হচ্ছে এই জেট মিড আটলান্টিক অঞ্চল পেরিয়ে 1,500 মাইল বেশি দূরত্বে ছুটতে পারবে, যা হবে যুক্তরাজ্যের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিস্ফোরক বহনের ক্ষেত্রেও টেম্পেস্ট দ্বিগুণ সক্ষমতা দেখাবে F-35 এর তুলনায়। আনুমানিক ধারণা অনুযায়ী এর পোলেট ক্যাপাসিটি হবে রেস্টনের কাছাকাছি। এটি হবে ইন্টেলিজেন্ট, কানেক্টেড ও ফিউশন ভিত্তিক একটি জেট, যার মাধ্যমে মাটিতে থাকা সেনা কিংবা আকাশে থাকা ড্রোনের সাথেও সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। গাজা ইসরায়েলকে গিলে ফেলছে, যুদ্ধে এখন পর্যন্ত হামাস বিজয়ী, সেনাবাহিনীর অবস্থা করুণ, ইসরায়েলি জেনারেলের বিস্ফোরক স্বীকারোক্তি। প্রথমবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক, পাল্লা 800 কিলোমিটার, বহনে সক্ষম বহুমুখী ওয়ারহেড। মহাকাশে শক্তি প্রদর্শন করল ইরান, দিল স্পষ্ট বার্তা। তুরস্কে বসেছে 44 দেশের যুদ্ধ বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র মেলা। হাইপারসনিক মিসাইল কিনঝালের শক্তি দেখালেন পুতিন, কড়াই গন্ডায় হিসাব চুকালো রাশিয়া। পশ্চিমা আধিপত্য ঠেকাতে ত্রিপাক্ষিক বৈঠকে তেহরানে রাশিয়া, চীন, ইরান। ব্রিটিশ বহরে নতুন যুদ্ধ বিমান, পুতিনের কপালে চিন্তার ভাঁজ। এখনকার মতো এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।